190 95 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন। পশ্চিমবঙ্গে ছাড়াছাড়ির কোনো সিন নেই, এদের কপালে দুঃখ আছে। মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া। কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই। 10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট 4 মাসের জন্য, এপ্রিল মে জুন জুলাই। এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা, মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন আছে। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি। একটা তাতে 50 টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন। আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি, আমি এর আগে সল্টলেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম 2013 সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী, যুব উৎসাহ প্রকল্প, মাসে 1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচি বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। ওই দিন বলেছিলেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমি 1 লক্ষকে চালু করলাম, এই 1 লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবে। 13, 14, 15, 16 এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল। 17, 18 অর্থবর্ষ থেকে 24, 25 অর্থবর্ষ পর্যন্ত, এমনকি 25, 26 এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা 26, 27 প্রথম 4 মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই, তাকে তুলে দেওয়া হয়েছে। কোনো বরাদ্দও ছিল না, নন ফাংশনিং হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছে। সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন 18 বছর হলেই 8 পাস লোকেরা এর সুযোগ পাবেন, মানে তাও 1 লক্ষ জন। 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল। 2 বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ, আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে, মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে। কোন নির্বাচন কেন্দ্রে কোনো প্রার্থী দেখবে না, বিজেপির প্রতীকে ভোট হবে। কারণ কংগ্রেসকে মানুষ 25 বছর দেখেছে, কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে। সিপিএম কে 34 বছর দেখেছে, সিপিএম রিজেক্ট হয়ে গেছে। তৃণমূলকে 15 বছর দেখেছে, তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে। আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তাকে মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। এ টাকা কে দেবে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, ধারা 163 লাগানো আছে, হল মিটিং ছাড়া, হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সবকিছু পোর্টালে হয়, আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেটিএম, এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার, চাল ডাল, মাছ ডিম বিক্রি করারও তারা রেখেছে, দেখবেন, যারা ক্যাশলেস নিতে চায়। আপনি 15 থেকে 26, আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না। আপনার মাথায় থাকে কবে কি, আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান, কখন বন্ধ রাখতে হবে, কখন অফিস খুলবে বন্ধ হবে, কখন কি করা যায়, কটা ছুটি দিতে হয়, এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আপনি জানেন না যে 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি, এবং শিবরাত্রি 15 তারিখ বিকালে লাগবে, 16 তারিখ বিকেল অব্দি জল ঢালা চলবে। শিব চতুর্দশী, আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিজাব পরে কাঁচি চালানো হয় না। হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে, তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে, যুবকরা করবে, সব হিন্দু লোকেরা করবে। আমি নিজেও রেয়াপাড়া শিব মন্দিরে যাই প্রত্যেক বছর। আপনি করেছেন, আপনি অ্যাপ্লিকেশন নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এক্ষুনি বলবো। উনি তো আমার সব বক্তব্য শোনেন, আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো। আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো, যেখানে যেখানে ক্যাম্প করবে, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই, আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে, ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং, ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছি খেয়ে, জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আমি আবারও আপনাকে বলছি, পরীক্ষা চলাকালীন 294টা বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করে আপনি যুবকদেরকে, ধরুন একটা বিধানসভা, তমলুক বিধানসভায়, তমলুক শহরে যদি ক্যাম্প হয়, তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায়ণের নদীর পাড়ে খারুইতে, ময়না বিধানসভার শেষ বুথটি সবঙ্গের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে, অথবা বলাইপন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে। তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে মিনিমাম তার 200 টাকা খরচ হবে ন্যূনতম, টোটো, ট্রেকার ইত্যাদি, এবং যদি মুড়ি ছোলাও খায় 20 টাকা। আপনি মাধ্যমিক পাস 18 টাকা 40, এখানে ডাকছেন যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে, গুজরাটে আছে, তাকে এই আবেদনটা করতে আসতে গেলে মিনিমাম আপ ডাউন গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা খরচ করতে হবে, এবং 4 দিন তাকে কাজ কামাই করতে হবে।
আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন, আমি জানি। রাজ্যের বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রষ্টাচার, মিথ্যাচার এগুলো সামনে আনা। আমি যুবক যুবতীদের বলবো, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে, নিয়োগ চাই বিজেপি তাই, সব পোস্টকার্ড লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার। রিসিভ দেবে না, ঠিক আছে, জমা করার, ছবি তুলুন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। একটাই স্লোগান উঠুক, টাটাকে চাই, শিল্প চাই, প্রতি বছর এসএসসি চাই, চাকরি চাই, সংরক্ষণ মেনে চাকরি চাই, এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান তার অধিকার রক্ষা করেই চাকরি দিতে হবে, এই আওয়াজে উঠুক। আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন 50 টাকা হতে পারে না, আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে, আমি 28 ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে উনার এই নাটকটা 15 থেকে 26 হয়ে যাক, আরেকটা নাটক, যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পাড়ায় সমাধান ফ্লপ করেছে, পার বুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গেছে? তমলুক বিধানসভায় যদি 300 বুথ থেকে থাকে নতুন নিয়ে, বা পুরনো ধরলে 250 বুথ থেকে থাকে, 10 লক্ষ টাকা করে হিসাব করুন। এই বিধানসভারই কত টাকা পাওয়ার কথা? 25 কোটি টাকা পাওয়ার। কোন পাড়াতে কোথায় হয়েছে উত্তর দিন। প্রত্যেক সংসদে ইনক্লুডিং মিউনিসিপ্যালিটি এলাকায় ফেল। দুয়ারে সরকার আগে চালাতেন, তালা চাবি পড়ে গেছে, দুয়ারে সরকারের আর অস্তিত্ব নেই। আমার পাড়া আমার সমাধান উঠে গেছে, পাড়াই সমাধান, অ্যাপাস না কি নাম, অ্যাপাস ঢপাস হয়ে গেছে। পথশ্রীর 12টা বেজে গেছে। আমার কন্ট্রাক্টর বন্ধুরা আমার কথায় বিশ্বাস করে 80% টেন্ডার নেন, 80% টেন্ডার নেই। তারা জানে মেরে ফেলেছে। আজকেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর গোটা রাজ্যে ঠিকাদাররা কাঁদছে, সব জায়গায় ধর্ণা দিচ্ছে, সর্বনাশ করে দিয়েছে। কোন ঠিকাদারের কোনো অস্তিত্বই নেই, শেষ করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রতারক সরকার, প্রতারক মুখ্যমন্ত্রী অজস্র মিথ্যা কথা বলে, যে সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলে দিয়েছে। এটা আমরা ছাড়বো না। মাননীয়, আপনি রেডি থাকুন। কোর্ট কন্টেম্প পিটিশন আমরা করব। আপনি ভালো করে জানেন যে এগুলো নিয়ে আমার লড়াই করার অতীত ইতিহাস। আমি এটা ছাড়বো না, আমি এটা পেয়ে গেছি। বাকিটা আপনাদের যদি প্রশ্ন থেকে করুন, আমার এখানে কাজ আছে। দাদা, পাঁশকুড়ার তৃণমূল নেতা সুদীপ রায়ের বিরুদ্ধে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। আপনি এখানে মুখ্যমন্ত্রী যাকে ইনচার্জ করে এনেছেন, তিনি পুলিশের ইমেজ বিল্ড আপ করার তো মরিয়া চেষ্টা করছেন, ঘোরাঘুরিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, খেলা মেলাতেও যাচ্ছেন, নরনারায়ণ সেবাও করছেন। তা উনাকে এই প্রশ্নের করুন, কারণ উনি একটা কি টোল ফ্রি ইত্যাদি কি চালু করেছেন। উনি পারবেন তো টাচ করতে? এসব লোককে টাচ করতে পারবেন না। আজকে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই জেলাতে আবার ঢোকার জন্য, তৃণমূলের উপপ্রধান কুরবান সার হত্যাকারী, সুপ্রিম কোর্ট তো ছুড়ে ফেলে দিয়েছে, ওনার ফ্যামিলিতে ছুড়ে ফেলে দিয়েছে। এদের তো পুলিশ দেওয়া আছে সঙ্গে, যার নাম বললেন তার সাথে তো 2, 3, 4 স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ পুলিশের সিকিউরিটি দেওয়া আছে। তো পুলিশের মাধ্যমে পুলিশেরই উত্তর দিতে হবে আমাদের। এদেরকে আমরা, পঞ্চায়েত হওয়ার যোগ্যতা নেই, এদেরকে আমরা মশা মাছি বলে মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করে দিই। আমার কাজ। 46% ভোট পেয়েছি এই জেলায়। 19 সালে এই জেলায় বিজেপি ছিল 37% ভোট। 21-এ আমরা সবাই মিলে চেষ্টা করে 44% করেছি,
তৃণমূল 43%, 24-এ আমরা 48% ভোট পেয়েছি, তৃণমূল 39% ভোট পেয়েছি। এই জেলাতে আমাদের সঙ্গে এই পুরনো ভোটার লিস্ট অনুযায়ী 10% গ্যাপ। এবার তো আমরা 51% ভোট এখানে নেব, কিচ্ছু করতে পারবে না। এখানে নরেন্দ্র মোদীজিকে দেখে এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট করবে এবং শিক্ষিত মুসলিমদের একটা ছোট অংশ হলেও আমরা ভোট পাবো। আমি তো এখন অ্যানালাইসিস করছি যে এই জেলাতে লড়াইটা আমাদের কাদের সঙ্গে হবে, কারণ এই জেলায় মুসলিম ভোটের একটা বড় অংশ রুহুল আমিন ভাই পাবে। যদি তার যে ফ্যান ফলোয়ার্সকে 2014 সালে আমাকে লোকসভায় জেতানোর ক্ষেত্রে ওনার পিতৃদেব, ওনাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, তা উনি আমার হয়ে প্রকাশ্যে হলদিয়াতে সভা করেছিলেন। আমি জানি এই জেলার যে মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে ওরা রাজনীতি করে, তার যদি চায় উনার নতুন পার্টি উনি কি করবেন, ওরা তীব্র বিজেপি বিরোধী এবং ওরা লড়বেন না তৃণমূলের সঙ্গে গোটাপ করবেন সে আমি জানি না। যদি সত্যিকারে সিরিয়াসলি লড়ে তাহলে তো পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দীগ্রাম, মহিষাদল, এমনকি তমলু, এইসব সিটে তো রুহুল আমিন সাহেবের পার্টির সঙ্গে বিজেপি লড়াই, তৃণমূল তো থার্ড হয়ে যাবে। দাদা বিশেষ সিবিআই আদালতে গিয়ে আজকে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। আমি বলতে পারবো, কোর্টে চলে গেছে মামলা, কোর্টে চার্জশিটেড হয়েছে, কোর্ট ওয়ারেন্ট করেছে। এবারে যদি উনার বিরুদ্ধে অভিযোগ ভুল থাকে উনি লয়ার দিয়ে লড়াই করুন। আমরা দেখেছি উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আর উনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কিনা এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি প্রকাশ্যে মিডিয়াতে যেটুকু দেখেছি সেটুকু বলতে পারি, বাকিটা আমার বলা ঠিক নয়। তবে বিষয়টা এখন তো কোর্টে, সিবিআই হাতেও নয়, পুলিশের হাতেও নয়, চার্জশিটেড হয়েছে এবং চার্জশিট হলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করেছেন, উনি স্যারেন্ডার করেছেন। এবারে উনি লয়ার দিয়ে প্রমাণ করবেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তারপর যে এই তালিকাটার কথা আপনিও বলছিলেন, আসলে বলিনি, দেখিয়েছি আমরা। হ্যাঁ, একবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা নদিয়া জেলায় দেখিয়েছি কিরকম ফ্রড করেছে। 536 থেকে 856 লিস্টটা দেখুন, সিরিয়াল নম্বর। রিটায়ার করে গেছে, তার নাম দিয়ে দিয়েছি। কন্টেম্পট হবে তো, মমতা ব্যানার্জি রেডি থাকুন, কন্টেম্পট করবো আমরা। না, উনি কি সর্বস্তরে নিজের লোক ঢুকিয়ে রেখে একাধিক সর্বস্তরে মিথ্যাচার, দুর্নীতি। আমাদের এমনি ঘরোয়া আলোচনাতে 420 বলা এর বাদ। হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানেও এরকম ভাবে জমি জমা তারা 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। হুমায়ুন তার দুই মেয়ে তারা বলছে যে তারা তো তৃণমূল ওই চ্যাম্পিয়ন এসপি পাঠিয়েছে, ওনাকে পাঠিয়েছে এগুলো করার জন্য। ওনাকে গ্যারেজ করে দিয়েছিল, সিআইডি না কোথায় ঢুকিয়ে দিয়েছিল। ও মনে হয় বলেছে যে ওকে টাইট করে দেবো। ও করুক, হুমায়ুন সাহেব তার লড়বে, আমাদের কোনো স্টেক নেই। এসব তৃণমূলের টিম বি টিম, আজকে এসব ওখানে মুসলমান ভোট বিজেপিকে দেয় না, আর আমাদের লোকও নয়, আমরা উই আর নট ইন্টারেস্টেড। ওগুলো সব মিম বলুন আর হুমায়ুন বলুন, সব সব তৃণমূলের টিম বি টিম। ওদের সেকুলারিজমের নামে মৌলবাদকে স্থাপন করা গ্রেটার বাংলাদেশের এজেন্ডা, আর অন্য কিছু না। তো নিজেদের লড়াই নিজেরা করুন, আমাদের এর থেকে দূরে রাখুন। বেলডাঙ্গার ঘটনায় যে এনআইএ তদন্ত হয়েছে তাতে ইউএপিএ ধারার কথা বলা হয়েছিল, সেই ইউএপিএ ধারা যাতে সরিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে। রামনবমীর মামলা নিয়ে আপনার কি মনে নেই? দিদেন চিফ জাস্টিস মিস্টার আপনার ছিলেন সেই সময়, আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম। শিবপুর রিসরা আপনার ডালখোলার ঘটনা এনআইএ হয়েছিল, সুপ্রিম কোর্টে গেছিল, রিজেক্ট হয়েছে। ভালো হয়েছে তো, সুপ্রিম কোর্ট শুনুক না। জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল 3 দিন ধরে, শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেনি, সাংবাদিকদের ধরে পিটিয়েছে এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে। এই জিতে গেলেন, এই অমুক করলেন, শতাব্দীর শ্রেষ্ঠ, চমক দেখালেন, ড্রামাবাজ, নাটকবাজ, তাদেরকেও ধরে পিটিয়েছেন। মহিলা সাংবাদিকও ছাড় পায়।
যাক না সুপ্রিম কোর্টে যত যাবে, এই যে এসআইআর এ গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট চলে এলো। ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে, সেটাতে কেউ ঢুকবে না, দেশের সরকারও ঢুকবে না, সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে। মাইক্রো অবজারভার তুলতে গেছিল, মুখ পুড়িয়ে এসেছে। ভুয়া তালিকা দিয়েছে, এর জবাব দিয়ে ওদের করতে হবে। তো এটাও আমি আপনাকে বলছি, আমি তো অলরেডি ক্যাবিয়েট করে দিয়েছি, ওয়ান সাইডেড স্টে পাবে না। ক্যাবিয়েট আমার করা আছে, ভারত সরকারের কথা শুনবে, সব শুনবে, শোনার পরে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশন। আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, এখানে নন্দীগ্রামেও তমলুক এআরডিবি নির্বাচনে বোম মেরেছিল বিজেপির মহিলা মোর্চার নেত্রী মামনি জানা, ইনজোর্ড হয়েছিল। সেই মামলার উপরেও এরা সেলফি করতে চাইছে, আমি খবর পেয়েছি, সেটাও দেখছি। মামনি জানা নিজেও ক্যাবিনেট করেছে। ফর্ম 7 নিয়ে এখানে ছাড়াছাড়ির কোনো সিন নেই, এদের কপালে দুঃখ আছে। ফর্ম 7 নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে পুলিশ ব্যবস্থা নেয়নি, ডিজিপি কে ফোকাস করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি কি ব্যবস্থা নেবে তার হলফনামা উল্লেখ করার আগে? আমি প্রথম দিন বলেছি, ব্যক্তিগতভাবে এই পীযূষ পান্ডের ব্যবহারটা ভালো, এই আগের ডিজিটাল মতো শয়তান নয়, তুই কাজ করতে দেবেন। আমি তো ওনার সঙ্গে 4 বছর মন্ত্রী ছিলাম। এই আমাকে আর সুব্রত মুখার্জিকে একটু একটু মানে করতেন নাকি, বাকি তো আমি সব দেখেছি ল্যাম্প পোস্ট। আমাদেরও কাজে বাধা নেই, উনি কাউকে কাজ করতে দেবেন। কাজ না করে এমন অপমান করবেন, আপনি প্রত্যেক দিন অশান্তির মধ্যে নেই। তাতে স্বাভাবিকভাবে পীযূষ পান্ডে বলে লাভ নেই। এই মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরাতে হবে। যত সমস্যার মূলে আপনারা একে তাকে অমুক তমুক করে কোনো লাভ নেই। একে ভবানীপুরে হারাতে হবে, আবার হারাতে হবে, ডবল কম্পার্টমেন্টাল করতে হবে এবং এর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে 21 এবং 24, এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন। আপনারা যারা কলকাতা থেকে এসছেন, কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে, হাওড়ার ভোটারদের বলুন, সাউথ 24 পরগনার ভোটারদের বলুন। আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি, মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। আমরা তো করে দিয়েছি। 48% যদি ভোট হয়, 200টা 190, 95, 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি তো দূরের কথা, তৃণমূল তো 100 নিচে নেমে যাবে, ডবল ডিজিটে নেমে যাবে। এইটা করুন, পশ্চিমবঙ্গের লোকজন বেরিয়ে এসে থাকে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বছর এসএসসি করবে, চাকরি দেবে, 10 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করবে ওএমআর সিটের ভিত্তিতে, এবং মহিলাদের প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট লাখপতি দিদি থেকে সহায়ক গ্রুপ থেকে শুরু করে 3000 টাকা মাসের 1 তারিখে আমরা তো দেবো। এপ্রিলের লাস্ট উইকে সরকার হলে 1 মে পেয়ে যাবে, ফার্স্ট উইক অফ মে সরকার হলে 1 জুন পেয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। এইরকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেইনিং, উনার দাঁত কেলানো ছবি লাগানো থাকবে পিছনে, আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে। পশ্চিমবাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত। আমরাও চাই চুপি চুপি না হোক, প্রকাশ্যে হোক। করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত পরিযায়ী শ্রমিক ছিল কেউ জানতো না। আর 15 থেকে 26 মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে, তাতে পশ্চিমবাংলার লোক জানবে 8 পাস তো বাদ দিয়ে দিয়েছে, 8, 9, 10 পাসের পর থেকে 40 বছর কত লাইনটা লম্বা, লাইনটা বাংলা দেখুক বেকার কত। নিয়োগ চাই বিজেপি তাই, নিয়োগ চাই বিজেপি, নিয়োগ চাই বিজেপি। দাদা, আজকে তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন এদের দেখে নিয়েছেন কি আছে